সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাই এই লাইভে। শুরুতে তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ, দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাবে। মেহেরিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সাজিয়া ইসলাম সিথি লিখেছে ক্লিয়ার, ধন্যবাদ। যারা লাইভে যুক্ত হচ্ছ, দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাও যে লাইভটি দেখা যাচ্ছে কিনা বা সব কিছু পরিষ্কার আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, দয়া করে আমাকে একটু কমেন্ট করো। মেহেরিমা আক্তার, আমি ভালো আছি, সুস্থ আছি তোমাদের দোয়ায়, আশা করি তুমিও ভালো আছো। মেহেরুন্নেসা লিমা, ভালো আছি আমি। ডেলা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ডেলা, আশাবাদী তুমি ভালো আছো। বাহ, ধন্যবাদ। অনেককে আমি লাইভে পাচ্ছি এবং যারা লাইভে যুক্ত হচ্ছে, শুধু আমাকে এতটুকু জানিয়ে দাও যে লাইভটি পরিষ্কার আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। মেহেরিমা লিখেছে শোনা যাচ্ছে এবং ক্লিয়ারও আছে, কৃতজ্ঞতা মেহেরিমা আক্তার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা সাহিত্যের লেকচার 4-এ কিন্তু ছিলাম। লেকচার নং 4 এবং লেকচার 4-এর আজকে শেষ ক্লাস, অর্থাৎ চতুর্থ খণ্ড। লেকচার 4-এর চতুর্থ খণ্ড। তোমরা সকলে জানো লেকচার 4-এ আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম বৈষ্ণব পদাবলী নিয়ে। বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করছিলাম। তো যারা লাইভে যুক্ত আছো, গত ক্লাস থেকে একটি প্রশ্ন তোমাদেরকে আমি করতে চাই। আমি যদি প্রশ্ন করি তোমাদের যে বৈষ্ণব ধর্ম মতের প্রবর্তক কে? শুনেছ প্রশ্নটি? বৈষ্ণব ধর্ম মতের প্রবর্তক কে? দয়া করে তার নামটি আমাকে একটু কমেন্ট করে জানাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন রেখেছি বৈষ্ণব ধর্মমতের প্রবর্তক কে? প্লিজ কমেন্ট করো। বৈষ্ণব ধর্মমতের প্রবর্তক কে, তার নামটি আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা। এখানে ডেলা আমাকে কমেন্ট করেছে শ্রী চৈতন্য দেব। মেহেরুন্নেসা লিমা লিখেছেন চৈতন্য। আচ্ছা, যিনি শ্রী চৈতন্য তিনি শ্রী চৈতন্য দেব। দুটো কমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বৈষ্ণব ধর্মের প্রবর্তক হচ্ছেন শ্রী চৈতন্য। সিথিও কিন্তু একই কথা লিখেছে। ভেরি গুড। তোমরা সকলে জানো যে শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল, গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি, 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপ বা নদিয়াতে, তাই কি না? নবদ্বীপ বা নদিয়াতে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। ওনার ডাকনামটা ছিল নিমাই এবং নিশ্চিত আমাদের মনে আছে যে ওনার পারিবারিক নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, তাই কি না? এবং ওনার মৃত্যু হয়েছিল 1533 খ্রিস্টাব্দে। তো তোমরা যারা লাইভে যুক্ত আছো, তোমরা আমাকে দয়া করে আরেকটা প্রশ্নের উত্তর একটু দেবে। শ্রী চৈতন্য দেবের সমসাময়িক ছিলেন বাংলার কোন শাসক? শ্রী চৈতন্য দেবের সমসাময়িক ছিলেন বাংলার কোন সুলতান? সেই সুলতানের নামটা তোমরা আমাকে একটু কমেন্ট করো।
শ্রী চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন বাংলার কোন সুলতান? প্লিজ সেই সুলতানের নামটি একটু কমেন্ট করো। অপেক্ষা করছি তোমাদের জন্য। আবারও বলছি, শ্রী চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন বাংলার কোন সুলতান? সেই সুলতানের নামটি কমেন্ট করো। কমেন্ট করেছে এখানে সিথি। সিথি লিখেছেন আলাউদ্দিন হোসেন শাহ, ডেলা লিখেছেন আলাউদ্দিন হোসেন শাহ, মেহরুন্নেসা লিমাও লিখেছেন আলাউদ্দিন হোসেন শাহ। ভেরি গুড। তাহলে শ্রী চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, শ্রী চৈতন্যদেব তিনি কি বাংলা সাহিত্যে একটিও লাইন লিখেছেন না লেখেননি? আমরা জানি তিনি কিন্তু বাংলা সাহিত্যে একটি লাইনও লেখেননি, কিন্তু তারপরেও তার নামে কিন্তু মধ্যযুগের নামকরণ হয়েছে, অর্থাৎ শ্রী চৈতন্যদেবের নামে বাংলা সাহিত্যের মধ্যযুগ। কারণ এই যে শ্রী চৈতন্যদেব তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখেছি জীবনী সাহিত্য রচনা হয়েছে। জীবনী সাহিত্য এবং বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য কিন্তু রচনা হয়েছে শ্রী চৈতন্যদেবের জীবনীকে কেন্দ্র করে। তারপরে রচনা হয়েছে বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব ধর্মমত, যেটাই বলি না কেন, এবং রচনা হয়েছে বৈষ্ণব পদাবলী। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে জীবনী সাহিত্য, বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী, এগুলো রচনার মানে উৎসাহ বা অনুপ্রেরণা কোথা থেকে এসেছিল? শ্রী চৈতন্যদেব যে বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেছিলেন, বৈষ্ণব মত প্রবর্তন করেছিলেন, আমরা দেখেছি সেখান থেকেই কিন্তু, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাহিত্যগুলোর উদ্ভব। এবং বৈষ্ণব পদাবলীর মূল থিমটা ছিল কিন্তু, বা আলোচ্য বিষয় ছিল কিন্তু, রাধা কৃষ্ণের প্রেম। যেমন শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যে আমরা রাধা কৃষ্ণের প্রেম লীলা দেখেছি, একইভাবে বৈষ্ণব পদাবলীতেও কিন্তু রাধা কৃষ্ণের মিলন, প্রেম, এগুলো নিয়ে কিন্তু বর্ণনা করা ছিল। তো যারা লাইভে যুক্ত রয়েছে, তোমরা আমাকে দয়া করে আরেকটা প্রশ্নের উত্তর একটু দেওয়ার চেষ্টা করবে। সেটি হচ্ছে, বৈষ্ণব পদাবলীর আদি কবি কে, বা বৈষ্ণব পদাবলী প্রথম রচনা করেছেন কে? প্লিজ কমেন্ট করো। বৈষ্ণব পদাবলীর আদি কবি কে, বা বৈষ্ণব পদাবলী প্রথম রচনা করেছেন কে? আমাকে একটু দয়া করে কমেন্ট করো। যারা তোমরা লাইভে যুক্ত আছো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন করেছিলাম তোমাদের কাছে যে বৈষ্ণব পদাবলীর আদি কবি কে, বা বৈষ্ণব পদাবলী প্রথম রচনা করেছেন কে? অলরেডি তোমরা আমাকে কমেন্ট করে বসেছ। ডেলা এবং সিথি দুজনে লিখেছেন বিদ্যাপতি। কৃতজ্ঞতা ডেলা এবং সিথি। আমরা দেখেছি তোমরা লিখেছো যে বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছেন বিদ্যাপতি। তো তোমরা যদি এটা লিখে থাকো, তাহলে আমাকে এটাও একটু জানাও তো বন্ধুরা, যে এই যে বিদ্যাপতি, সাকিবুর রহমানও লিখেছেন বিদ্যাপতি, বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন? শুনতে পেরেছ? বিদ্যাপতি কোন ভাষাতে বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন, সেটা তোমরা দয়া করে আমাকে একটু কমেন্ট করো। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আমাদের বৈষ্ণব পদাবলীর জনক বা যদি বলা হয় আদি কবিকে, জনক বা আদি কবি হচ্ছেন বিদ্যাপতি। এবং আমি প্রশ্ন রেখেছি যে বিদ্যাপতি মূলত কোন ভাষাতে বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন? তোমরা আমাকে কমেন্ট করেছো ব্রজবুলি ভাষা। কৃতজ্ঞতা। ব্রজবুলি মানে এক ধরনের ভাষা যেটা বাংলা এবং মৈথিল ভাষার মিশ্রণে, বাংলা এবং মৈথিল ভাষার মিশ্রণে কিন্তু এই ব্রজবুলি ভাষা কি হয়েছিল? সৃষ্টি হয়েছিল। এবং তোমরা দেখেছো বিদ্যাপতি কিন্তু কোনো বাঙালি কবি নন। ইভেন বাংলা সাহিত্যে তিনি একটি লাইনও কিন্তু লেখেননি। তারপরেও বাংলা সাহিত্যে তিনি একটি অন্যরকম স্থান দখল করে রয়েছেন। তাহলে আমরা দুটো ব্যক্তিকে এখান থেকে শিখেছি।
একজন শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মমতের প্রবর্তক। তিনি কিন্তু বাংলা সাহিত্যে একটি লাইন লেখেননি, না লিখেও তার নামে বাংলা সাহিত্যের মধ্যযুগ। আর একজন দেখেছি বিদ্যাপতি, যিনি বাঙালি কবি নন, বাংলা সাহিত্যেও তিনি একটি লাইনও লেখেননি, তারপরেও বাংলা সাহিত্যে তিনি একটি অনন্য স্থান দখল করে রেখেছেন বিদ্যাপতি। নিশ্চিত তোমাদের মনে আছে, তিনি মিথিলার রাজা শিবসিংহ, রাজার নামটা আবারও মনে করে দিলাম, শিবসিংহের রাজদরবারের তিনি কিন্তু কে ছিলেন? তিনি কিন্তু একজন সভাকবি ছিলেন। তার উপাধি ছিল আমরা জানি মৈথিল কোকিল, কবি কণ্ঠহার বা অভিনব জয়দেব। ঠিক আছে, অভিনব জয়দেব, কবি কণ্ঠহার, বা আমি বলেছি তোমাদের যে এটা এই উপাধিগুলো কার ছিল? এটা ছিল কিন্তু বিদ্যাপতির। তাহলে বৈষ্ণব পদাবলীর জনক যদি বলা হয়, বা যদি বলা হয় অভিনব জয়দেব লিখেছে বৈশাখী ফারিয়া, ভেরি গুড। গত ক্লাসে বৈশাখী ফারিয়া এটা আমাকে বলেছিল, মনে পড়েছে। তাহলে এগুলোর জনক বা আমাদের বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি। ডান। আর তোমাদেরকে যদি এখন আমি বিদ্যাপতির একটি গুরুত্বপূর্ণ ব্রজবলী ভাষার চরণ কিন্তু আমরা গত ক্লাসে মনে রেখেছিলাম। যদি কেউ বলতে পারো, ঠিক আছে, খুব ভালো লাগবে, যে সখী কি দিয়ে শুরু হয়েছিল? সখী দিয়ে শুরু হয়েছিল। ঠিক আছে, তো কেউ কি আমাকে বলতে পারো লাইনটি? যদিও অনেক বড় লাইন, তারপরে আমি একটু মনে করে দেই যে সখী হামারি দুঃখের নাহি ওর, সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। বুঝতে পেরেছ? সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এই লাইনটি তুলে দিতে পারে, যে কোনো পরীক্ষাতে আসতে পারে, যে লাইনের জনককে আমরা বলতে পারি বিদ্যাপতি। এবং এই লাইন যে আমি উচ্চারণ করেছি, এটি কিন্তু ব্রজবলী ভাষাতে। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী প্রথম কে লিখেছেন? যেটি কিনা গত ক্লাসে আমরা পড়েছি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী কে লিখেছেন, তার নামটা আমাকে তোমরা এবার কমেন্ট করো। যারা তোমরা লাইভে যুক্ত আছো, আরেকটি প্রশ্ন করেছি তোমাদের কাছে, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী কে রচনা করেছেন? প্লিজ আমাকে তার নামটি এবার কমেন্ট করে জানাও। যারা তোমরা লাইভে যুক্ত রয়েছো, প্রশ্ন করেছি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী কে রচনা করেছেন? লিমা, সিথি, ফারিহা সবাই আমাকে লিখে বসেছে চণ্ডীদাস। কৃতজ্ঞতা। তাহলে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী প্রথম রচনা করেছেন চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি কিন্তু কাকে বলছি আমরা? চণ্ডীদাসকে বলছি। এবং নিশ্চিত তোমাদের মনে আছে যে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবিও কিন্তু আমরা বলেছিলাম কাকে? শ্রেষ্ঠ কবিও আমরা বলেছি চণ্ডীদাসকে। ঠিক আছে, যে সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমার আঙিনা দিয়া। এটি উক্তিটি কার ছিল? চণ্ডীদাসের। ঠিক আছে, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমার আঙিনা দিয়া। তাহলে মনে রেখো, বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি, কিন্তু বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর জনক বা বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী প্রথম রচনা করেছেন কে? চণ্ডীদাস। তার বিখ্যাত লাইনটিও কিন্তু মনে করিয়ে দিলাম যে সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমার আঙিনা দিয়া। ডান। এবং আমি কিন্তু বলেছি যে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি কিন্তু আমরা বলেছি কাকে? চণ্ডীদাসকে। তো যারা লাইভে যুক্ত আছো, গত ক্লাসের একটি প্রশ্ন তোমাদেরকে করে দেই, রাখি, তোমরা আশা করি উত্তর দিবে। একটা গল্প শুনিয়েছিলাম চণ্ডীদাসের প্রেম কাহিনী। চণ্ডীদাসের প্রেমিকার নামটি গত ক্লাসে আমি কি বলেছিলাম? একটু কমেন্ট করে আমাকে জানাও। যারা লাইভে যুক্ত আছো, চণ্ডীদাসের আমরা একজন প্রেমিকার গল্প করেছিলাম, তার নামটা কি আমাকে একটু কমেন্ট করো, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা পড়াশোনা করছো আর কি। চণ্ডীদাসের প্রেমিকার নাম আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছি, দেখি কে উত্তর দিতে পারে। মেহেরুন্নেসা লিমা অলরেডি উত্তর লিখেছে, রজকিনী। ভেরি গুড মেহেরুন্নেসা লিমা।
দেখি আর কেউ উত্তর দিতে পারেন কিনা। রজকিনী। ওকে, শাহরিয়ার মবিন লিখেছে রজকিনী, তুলি ডোনাল্ড ডিও লিখেছেন রজকিনী। ভেরি গুড। আচ্ছা, তো মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত কিন্তু পড়েছিলাম গত ক্লাসে, এবং আমরা একটু রিভিউ করে নিলাম, কারণ আমরা আস্তে পড়বো, বুঝে বুঝে পড়বো, শিখে শিখে আমরা পড়বো। তো বৈষ্ণব পদাবলীর আমরা আজকে আরো একজন কবির পরিচয় জানবো। তিনি হচ্ছেন জ্ঞানদাস। তিনি হচ্ছেন জ্ঞানদাস। তাহলে বৈষ্ণব পদাবলীর আরো একজন কবির নাম আমরা লিখে ফেলেছি, তিনি জ্ঞানদাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জ্ঞানদাস তিনি প্রায় 400টির মতো, জ্ঞানদাস আমরা বলতে পারি তিনি কিন্তু প্রায় 400-এর মতো পদ লিখেছেন। ঠিক আছে, তার মানে এতটুকু ধরে নেওয়া যেতেই পারে যে বৈষ্ণব পদাবলীতে আমার বিশ্বাস সবচেয়ে বেশি পদ কিন্তু জ্ঞানদাসই রচনা করেছেন, প্রায় 400 পদ রচনা করেছেন। কিন্তু শ্রেষ্ঠ কিন্তু আমি চণ্ডীদাসকে বলেছি, তাই কি না? তার লেখনী, তার অন্তঃচরণ মিলগুলো সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। তো আমরা জ্ঞানদাসকে নিয়ে বলেছি যে তিনি প্রায় 400 পদ রচনা করেছেন। এই জ্ঞানদাস তিনি বাংলা প্লাস ব্রজবুলি, বাংলা প্লাস ব্রজবুলি এই দুটি ভাষাতেই তিনি কিন্তু কি করেছেন? বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। তাহলে জ্ঞানদাসের প্রায় কতগুলো পদ পাওয়া গিয়েছে? প্রায় 400 পদ কিন্তু পাওয়া গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জ্ঞানদাস বাংলা এবং ব্রজবুলি উভয় ভাষাতেই পদাবলী লিখেছেন, কিন্তু তার পদাবলীগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে বাংলা ভাষার। অর্থাৎ জ্ঞানদাসের পদাবলী যেগুলো ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে কোন ভাষায়? বাংলা ভাষায় তার যে পদাবলীগুলো রচনা ছিল। তার একটি বিখ্যাত কিন্তু লাইন রয়েছে, পংক্তি রয়েছে, পদ রয়েছে, যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। বুঝতে পেরেছ? সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। ঠিক আছে, তাহলে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, তোমরা পিএসসি বা জব সলিউশন ঘেটে দেখবা কতবার যে এই প্রশ্নটি এসেছে তা বলার মতো নয়, যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। তাহলে এই যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, এই চরণের প্রবক্তাকে বা প্রণেতাকে বা সৃষ্টিকর্তাকে আমরা বলবো কিন্তু জ্ঞানদাস। তাছাড়া ওনার আরেকটি বিখ্যাত পংক্তি রয়েছে, যেটিও বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, যে রূপ লাগি আখি ঝুরে, রূপ লাগি আখি জুড়ে গুণ মন ভরে। ঠিক আছে, রূপ লাগি আখি ঝুরে গুণ মন ভরে। মনে থাকবে, রূপ লাগি আখি ঝুরে গুণ মন ভরে। তাছাড়া সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল, এই দুটো পংক্তিকার জ্ঞানদাসের। আমরা কিন্তু গত ক্লাস থেকে প্রায় 4টা পংক্তি শিখেছি। যেমন একটু আগেও বললাম যে সখী কেমনে ধরিব হিয়া, সই কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া, ওটা কার? চণ্ডীদাসের। ঠিক আছে, তারপরে এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, ওটা কিন্তু বিদ্যাপতির। আর জ্ঞানদাসের এসে দেখলাম সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল, তারপরে রূপগুণ ঝরে, যেটা বলছিলাম, এই যে পংক্তি, এ দুটো কিন্তু কার? জ্ঞানদাসের। তাহলে আমরা বৈষ্ণব পদাবলীতে প্রথমে বিদ্যাপতিকে দেখেছি, আমরা দেখেছি চণ্ডীদাসকে, আমরা এসে দেখলাম কাকে? জ্ঞানদাসকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় আমরা মাথায় রাখবো, মধ্যযুগে বাংলা সাহিত্যে আমরা 4 জন চণ্ডীদাসকে দেখতে পাই, যেটাকে আমরা চণ্ডীদাস সমস্যাও বলে থাকি। কয়জন চণ্ডীদাস দেখতে পাই মধ্যযুগে? আশা করি তোমরা শুনেছ, 4 জন চণ্ডীদাসকে আমরা পাই। তো সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। ধন্যবাদ, ডেলা লিখেছে রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর। ঠিক আছে, তো আমরা বলেছি যে আমরা মধ্যযুগে বাংলা সাহিত্যে চণ্ডীদাস খুঁজে পাই 4 জনকে। আসো তো এই 4 জনের নাম একটু লেখার চেষ্টা করি। 1 নাম্বার আমরা যাকে দেখতে পাই, বড়ু চণ্ডীদাস। বড়ু
চণ্ডীদাস। তোমরা যারা লাইভে আছো বাবারা, তোমরা একটু কমেন্ট করো তো যে বড় চণ্ডীদাস কি লিখেছিলেন, তার কাব্যের নামটা কি। আমি অপেক্ষা করছি, তোমরা কমেন্ট করো। বড় চণ্ডীদাস কি কাব্য লিখেছিলেন, সেই কাব্যের নামটি আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি অপেক্ষা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বড় চণ্ডীদাস তিনি যে কাব্যটি লিখেছিলেন সে কাব্যের নামটি দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা লিখেছো, এখানে শাহরিয়ার মবিন লিখেছে শ্রীকৃষ্ণ, পুরোটা লিখলে বেটার হতো। ডেলা লিখেছে শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, তুলি ডোনাল্ড লিও লিখেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ভেরি গুড। তাহলে আমরা জেনে ফেলেছি যে আমাদের যিনি বড় চণ্ডীদাস তিনি লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে আশা করি এটা আমাদের কখনোই ভুল হবে না যে বড় চণ্ডীদাস কি লিখেছেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি যে মধ্যযুগে বাংলা সাহিত্যে বড় চণ্ডীদাস 4 জন পেয়েছি। শুধু চণ্ডীদাস কয়জন পেয়েছি? 4 জন। ফার্স্ট অফ অল বড় চণ্ডীদাস। 2 নাম্বার আমরা দেখতে পাই দীন বা দীনচণ্ডীদাস, দীনচণ্ডীদাস। থার্ড আমরা দেখতে পাই দ্বিজচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস। এবং চতুর্থ আমরা দেখতে পাই জাস্ট চণ্ডীদাস। তাহলে দেখো মধ্যযুগে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কয়জন? 4 জন। এই 4 জন নিয়েই পেকে যায় ঝামেলা। যেমন বড়ু চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাসের একটা প্রকৃত নাম কিন্তু ছিল। আমরা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়ার সময় পড়েছিলাম যে বড়ু চণ্ডীদাসের একটা প্রকৃত নাম ছিল। প্লিজ কমেন্ট করো না যে বড়ু চণ্ডীদাসের প্রকৃত নামটা কি। আমি তো পড়িয়েছিলাম তোমাদের, একটু কমেন্ট করে জানাও যে বড়ু চণ্ডীদাসের প্রকৃত নামটা কি ছিল। দেখি কোন বাচ্চা আগে কমেন্ট করতে পারে। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। বড়ু চণ্ডীদাসের প্রকৃত নামটি কি ছিল? এখানে বৈশাখী ফারিহা একটা কমেন্ট করেছে, স্যার মোট পদ কতটি ছিল? কয়টি পদ ছিল? আসলে ফারিহা তুমি প্রশ্নটা আবার করো, কার মোট পদ কয়টি ছিল? বৈষ্ণব পদাবলীর বলছো কি না? যদি সেটা বলে থাকো একটু পরে সে ব্যাখ্যায় আমি আসবো, একটু দাঁড়াও। আচ্ছা, এখানে শাহরিয়ার মবিন লিখেছে অনন্ত জলিল, ব্র্যাকেটে বড়ু, তার মানে অনন্ত। ডেলাও লিখেছে অনন্ত, তার মানে বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম ছিল অনন্ত। তো গবেষকরা একটা কথা বলেছেন, আমি বর্তমান প্রেক্ষাপট দিয়ে বুঝাই দেই, শোনো। রাজশাহী, বিষয়টা খুব নিবিড়ভাবে বোঝো। রাজশাহী টু রংপুর, এই রাজশাহী টু রংপুরের মধ্যে গুরুত্বপূর্ণ 2টো বাস সার্ভিস রয়েছে। মানে অনেক বাস চলে, তবে 2টো ব্যানারের নাম বলতে চাই। একটি ব্যানার হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগমনী, আগমনী। আর আরেকটি ব্যানার হচ্ছে জেকে, জেকে স্পেশাল। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে রাজশাহী থেকে রংপুরে যে বাসগুলো চলাচল করে তার মধ্যে শ্রেষ্ঠ 2টো ব্র্যান্ড হচ্ছে আগমনী এবং জেকে স্পেশাল। এখন সমস্যা কি হয়েছে জানো? রংপুর থেকে রাজশাহীতে যে বাসই আসে না কেন, সে বাসের গায়ে লেখা থাকে আগমনী বা সে বাসের গায়ে লেখা থাকে জেকে স্পেশাল। তার মানে তারা আগমনী বা জেকে স্পেশাল একটা ব্র্যান্ড আছে, কিন্তু ওই ব্র্যান্ডের নাম ভাঙানোর জন্য সবাই সবার গাড়িতে লিখে রাখে আগমনী বা জেকে স্পেশাল।
তো বিষয়টা কিন্তু অমনি যে মধ্যযুগে হয়তো বড়ু চণ্ডীদাস, যিনি অনন্ত বড়ু, তিনি তো প্রথম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখেন বা তার একটা মানে তিনি ফেমাস হয়ে যান বা বিখ্যাত হয়ে যান। ফলে ওই নাম ধারণ করে অনেকেই কি করেছেন, হয়তো ওই নাম ধারণ করে অনেকেই আমরা দেখতে পেয়েছি যে তার নামের সাথে হয়তোবা চণ্ডীদাস লাগিয়েছিলেন। তো এই যে চারজন চণ্ডীদাস বলছি, এই চারজন চণ্ডীদাস হয়তোবা আলাদা ব্যক্তি, তবে এই বড়ু চণ্ডীদাস থেকেই তারা ইন্সপায়ার হয়েছে বা তারা তাদের নামের সাথে চণ্ডীদাস কথাটা লাগিয়েছে। যেমন সব গাড়ি নামের সাথে লাগাচ্ছে জেকে স্পেশাল বা লাগাচ্ছে আগমনী। ব্যাপারটা বুঝতে পেরেছ? বিষয়টা কিন্তু এমন। তো যাই হোক, আমরা শুধুমাত্র দেখেছি বড়ু চণ্ডীদাস, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছিলেন। বাদবাকি যে তিনজন চণ্ডীদাস আমরা দেখতে পাচ্ছি, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং চণ্ডীদাস, এই তিনজনই কিন্তু বৈষ্ণব পদাবলী লিখেছেন। বৈষ্ণব পদাবলী লিখেছেন বা রচনা করেছেন। ধরো পরীক্ষাতে একটা প্রশ্ন আসলো যে নিম্নের কোনজন বৈষ্ণব পদাবলী লেখেননি, তাহলে এই চারজনের মধ্যে কোনজন বৈষ্ণব পদাবলী লেখেননি? এই যে বড়ু চণ্ডীদাস। বুঝতে পেরেছ? এখানে চারজনই চণ্ডীদাস, কিন্তু এই চারজন চণ্ডীদাসের মধ্যে বড়ু চণ্ডীদাস তিনি একমাত্র বৈষ্ণব পদাবলী লেখেননি। তাহলে বাংলা সাহিত্যে মধ্যযুগে চণ্ডীদাস কয়জন? চারজন। কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন? ওভারঅল তো চারজন চণ্ডীদাস, কিন্তু বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন? প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। যারা লাইভে যুক্ত আছো আমাকে দয়া করে একটু কমেন্ট করো যে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন? আমি অপেক্ষা করছি তোমাদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন সংখ্যা দিয়ে আমাকে একটু কমেন্ট করো, ভালো লাগবে। এখানে অলরেডি আমরা দেখতে পেয়েছি শাহরিয়ার মবিন, লিমা, ডেলা এবং সিথি, আমার চারজন বন্ধুরাই লিখে বসেছে তিনজন। মন মাথায় রেখো, চণ্ডীদাস চারজন কিন্তু বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস তিনজন, যার মধ্যে বাংলায় প্রথম এই চণ্ডীদাস, এই যে নিচের চণ্ডীদাস, শুধু চণ্ডীদাস, তিনি কিন্তু প্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। তাহলে তোমরা দেখো, তোমরা আস্তে আস্তে কিন্তু বেশ কয়েকজন বৈষ্ণব পদাবলীর রচয়িতাকে পাচ্ছ। ফার্স্ট বিদ্যাপতি দেখেছো মিথিলার, সেকেন্ড চণ্ডীদাস দেখলা, আজকে শুরুতে জ্ঞানদাস দেখলা, তাছাড়া দ্বিজ চণ্ডীদাস দেখলা, দীন চণ্ডীদাস দেখলা। বুঝতে পেরেছ? এবার তোমাদেরকে আমি নিয়ে যেতে চাই যে নট অনলি হিন্দু লেখকেরাই, শুধুমাত্র হিন্দু লেখকেরাই যে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন এমন না, মুসলিমরাও কিন্তু বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। যেমন দেখো কাজী নজরুল ইসলাম, তিনি একাধারে যেমন সুন্দর গজল লিখেছেন, অপরদিকে তিনি কিন্তু অসাধারণ শ্যামা সঙ্গীতও লিখেছেন। শ্যামা মানে কালী, কালী দেবীকে নিয়েও তিনি লিখেছেন, আবার চমৎকার অসাধারণ গজলও কিন্তু তিনি লিখেছেন। তেমনি মধ্যযুগে একই ঘটনা ঘটেছে যে বৈষ্ণব পদাবলী শুধু হিন্দুরা রচনা করেছে এমন নয়, মুসলিম লেখকেরাও কিন্তু বৈষ্ণব পদাবলী লিখেছেন। তার মধ্যে অন্যতম ছিলেন আলাওল। আলাওল, তোমরা আলাওলের নাম বললেই সেই যে বিখ্যাত পদ্মাবতী, এই পদ্মাবতী কাব্যের নামটি তোমাদের চোখের সামনে চলে আসে। যে পদ্মাবতী কার সৃষ্টি? আলাওলের সৃষ্টি। কথা বুঝতে পেরেছো? মধ্যযুগের মহাকবি বলা হয় আলাওলকে। তো এই আলাওল সাহেব তিনিও কিন্তু বৈষ্ণব পদাবলী কি করেছেন? রচনা করেছেন। তাহলে আমরা একজন মুসলিমকে পেয়ে গেলাম, আলাওল তিনি কি করেছেন? তিনি কিন্তু রচনা করেছেন। তাছাড়া শেখ জালাল, শেখ জালাল, শেখ কবির, শেখ কবির, শেখ মর্তুজা। দেখো আমরা চারজন মুসলিম কবির নাম লিখছি যারা কিন্তু বৈষ্ণব পদাবলী লিখেছিলেন। আলাওল তার মধ্যে অন্যতম, শেখ জালাল, শেখ জালাল, শেখ কবির, শেখ মর্তুজা, তারা কিন্তু ইসলাম ধর্মাবলম্বী এবং তারা কি করেছেন? বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে নিম্নের কে বৈষ্ণব পদাবলীর
মুসলিম কবি। ধরো XYZ দিয়ে এর মধ্যে থেকে একটা দিয়ে দিল আলাওয়াল, তাহলে আলাওয়াল কি করেছেন? বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। শেখ জালাল রচনা করেছেন, শেখ কবির রচনা করেছেন, শেখ মর্তুজা রচনা করেছেন। তাহলে বৈষ্ণব পদাবলী আমরা দেখতে পেয়েছি যে 4 জন মুসলিম, আরো আছেন তবে উল্লেখযোগ্য 4 জন আমরা মুসলিম কবিকে পেলাম যারা বৈষ্ণব পদাবলী কি করেছেন? রচনা করেছেন। এখন তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বৈষ্ণব পদাবলী, এই বৈষ্ণব পদাবলী মূলত রচনা হয়েছে 5টি রসে। কয়টি রসে? 5টি রসে। বৈষ্ণব পদাবলী মূলত রচনা হয়েছে কতটি রসে? 5টি রসে। এই 5টি রসের মধ্যে আমরা দেখতে পাই সর্বাগ্রে যে রসটি আসে সেটা হচ্ছে মধুরস। তো মধু তো আসলে রসালো জিনিস, মধু দেখলে তো রস আসেই মুখে, খুব স্বাভাবিক। মধু দেখে রস আসে না মুখে এটা বলা মুশকিল। হ্যাঁ, মেয়েদের যদিও টক দেখলে রস আসে মুখে, তবে মধু দেখলে কম বেশি সবারই রস আসে। তাহলে আমরা বলতে পারি বৈষ্ণব পদাবলী কয়টি রসে রচনা হয়েছে? 5টি রসে রচনা হয়েছে। কতটি রসে? 5টি রসে রচনা হয়েছে। তার মধ্যে অন্যতম রস হচ্ছে মধুরস। মানে ম্যাক্সিমাম বৈষ্ণব পদাবলীগুলোই রচনা হয়েছে মধুরসে। কিন্তু পরীক্ষক দুষ্ট, তিনি কি করতে পারেন? তিনি পরীক্ষাতে মধুরস অপশনে নাও দিতে পারেন। মনে রেখো, এই মধুরসের আরেকটা নাম হচ্ছে আদিরস। কি রস? আদিরস। তাহলে মধুরসের আরেকটা নাম আদিরস। আরেকটা নাম আছে প্রেম রস। প্রেম রস। আরেকটা নাম রয়েছে শৃঙ্গার রস। শৃঙ্গার রস। তাহলে লক্ষ্য করে দেখো যে মধুরসের একাধিক নাম রয়েছে, আদিরস, প্রেমরস, শৃঙ্গার রস। এখন পরীক্ষায় প্রশ্ন এসেছে যে বৈষ্ণব পদাবলী মূলত কোন রসে কি হয়েছে? সৃষ্টি হয়েছে, প্রাধান্য পেয়েছে কোন রস? এখন তোমার মনে হবে প্রাধান্য পেয়েছে মধুরস, কিন্তু অপশনে মধু নাই, অপশনে লিখে দিল শৃঙ্গার রস। তার মানে তুমি তো বুঝতেছো মধুরসেরই অপর নাম শৃঙ্গার রস, প্রেম রস, আদি রস। বুঝতে পেরেছ? ধরো পরীক্ষা প্রশ্ন আসলো বৈষ্ণব পদাবলী সর্বাধিক কোন রসে রচিত? অপশনে দেখে দিল আদি রস লেখা রয়েছে। কি রস? আদি রস। মধু নাই আদি আছে, বা মধু নাই প্রেম আছে, মধু নাই শৃঙ্গার আছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কমেন্ট করো তো যে বৈষ্ণব পদাবলী 5টি রসে রচনা হয়েছে, সর্বাধিক রচনা হয়েছে মধুরসে। আর মধুরসকে আরো 3টা নামে, শৃঙ্গার, প্রেম এবং আমরা দেখেছি কিন্তু আদি, 3টি নামে ডাকা হয়। বিষয়টি পরিষ্কার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা লাইভে যুক্ত আছো, বিষয়টি কি পরিষ্কার হয়েছে কিনা তোমরা দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আমি অপেক্ষা করছি যে আমাদের ধন্যবাদ, আমাদের মুক্তি লিখেছে ক্লিয়ার স্যার, ধন্যবাদ মুক্তি তোমাকে। এখানে শাহরিয়ার মমিন লিখেছে ক্লিয়ার, ধন্যবাদ। দেলা ধন্যবাদ, এবং সিথিকে ধন্যবাদ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। কিন্তু সবসময়ের জন্য মনে রেখো, ভাইবা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে মধ্যযুগে চণ্ডীদাস কয়জন? 4 জন। কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস 3 জন, আর বড় চণ্ডীদাস তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন। এখন আমরা যে বিষয়টি শিখব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যে আমাদের এই বৈষ্ণব পদাবলী এটা সংকলন করলেন কে? দেখো, অসংখ্য সাহিত্যিক কি করেছেন? বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, কিন্তু এইগুলো কালেক্ট করা বা সংকলন করলেন কে? বিষয়টা কিন্তু এরকম এসে গেল। তো মনে রেখো, বৈষ্ণব পদাবলী যিনি সংকলন করেছেন, বৈষ্ণব পদাবলী যিনি কি করেছেন? সংকলন করেছেন, যেটাকে আমরা সংগ্রহ বলতে পারি। ওনার নাম হচ্ছে বাবা। বাবা, বাবা নামটা শুনে কেমন লাগছে? বাবা। পেঁচা চেনো? পেঁচা, পেঁচার ইংলিশ কি জানো? আউল। পেঁচার ইংরেজি কি বলছি? পেঁচার ইংরেজি কিন্তু আউল। তোমরা মনে রেখো যে পেঁচার ইংরেজি যেহেতু আউল, তাহলে বাবা আউল। আউল মনোহর।
মনোহর দাস, বাবা আউল মনোহর দাস। খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু যে বৈষ্ণব পদাবলী সংকলন করেছিলেন কে? তোমরা মনে রাখবা বাবা আউল, আউল মানে কি? পেঁচা। বাবা আউল মনোহর দাস, তিনি সবার কাছে কিন্তু আউলিয়া মনোহর, সবার কাছে তিনি কি? আউলিয়া, আউলিয়া মনোহর নামেই পরিচিত, আউলিয়া মনোহর। কিন্তু তার পুরো নাম বাবা আউল মনোহর দাস, সবার কাছে তিনি আউলিয়া মনোহর নামে পরিচিত। উনি মূলত এক গ্রন্থাগারের অধ্যক্ষ ছিলেন। ঠিক আছে, এই বাবা আউল মনোহর দাস তিনি মূলত একজন গ্রন্থাগারের কি ছিলেন? অধ্যক্ষ ছিলেন। তবে তার ধ্যান জ্ঞান ছিল বৈষ্ণব পদাবলীর পদগুলো কি করা? সংগ্রহ করা। এবং তোমরা মনে রেখো যে তিনি প্রায় 15,000, তিনি প্রায় 15,000 বৈষ্ণব পদাবলীর পদ কি করেছেন? সংগ্রহ করেছেন। একটু আগে সম্ভবত ডেলা কমেন্ট করেছিল যে আসলে কতগুলো পদ রয়েছে, আরও ছিল কিনা জানা যায় না, এগুলো তো ভাসমান। তবে এই বাবা আউল মোহন দাস তিনি প্রায় 15,000 কি করেছেন? পদ সংগ্রহ করেছেন। এবং এই পদগুলো তিনি কি করেছেন? সংকলন করেছেন, এক জায়গাতে পঞ্জীভূত করেছেন। তো এই যে তিনি সংকলন করেছেন, মনে রাখতে হবে যে এই সংকলনের নামটি হচ্ছে পদ সমুদ্র। এই যে তিনি বৈষ্ণব পদাবলীর পদগুলো সংকলন করলেন, তার সংকলন গ্রন্থটার নাম হচ্ছে পদ সমুদ্র, পদ সমুদ্র। তাহলে পরীক্ষাতে যদি কখনো এভাবে প্রশ্ন আসে পদ সমুদ্র কে সংকলন করেছিলেন, আমরা বলবো বাবা আউল মনোহর দাস। আমরা বলেছি পদ সমুদ্র কে সংকলন করেছেন? বাবা আউল মনোহর দাস। বা আমাদের পদ সমুদ্রে কতগুলো পদ রয়েছে? 15,000 কি রয়েছে? পদ রয়েছে। এবং এই পদ সমুদ্র বেসিক্যালি কোন সাহিত্যের একটি গুচ্ছ? আমরা বলবো এটি হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটি গুচ্ছ। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলী এটা সংকলন করেছেন কে, বলবো বাবা আউল মনোহর দাস, যিনি আউলিয়া মনোহর নামে পরিচিত। তিনি একটি গ্রন্থাগারের অধ্যক্ষ ছিলেন। তিনি 15,000 পদ সংকলন করে আমরা দেখেছি পদ সমুদ্র নামে এই বৈষ্ণব পদাবলী তিনি কি করেছেন? প্রকাশ করেছেন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি তথ্য আমরা জেনে রাখার চেষ্টা করব যে আমাদের আধুনিক যুগে আধুনিক কবিদের মধ্যে পদাবলী রচনা করেছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আধুনিক কবিদের মধ্যে পদাবলী কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তিনিও কিন্তু ব্রজবলী ভাষা ব্যবহার করেছেন। তাহলে আধুনিক কবিদের মধ্যে পদাবলী কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই যে জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম, মিলন, বিরহ, বিচ্ছেদ, এগুলোই প্রাধান্য পেয়েছে বৈষ্ণব পদাবলীর মধ্যে। যে বৈষ্ণব পদাবলীর উদ্ভব হয়েছে বৈষ্ণব ধর্মমত থেকে, শ্রী চৈতন্য দেব যে বৈষ্ণব ধর্মমত প্রবর্তন করেছিলেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৈষ্ণব পদাবলীকে এখন বিদায় জানাতে চাই। বিদায় জানিয়ে আমরা মঙ্গল কাব্যে প্রবেশ করতে চাই। তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট করো যে বৈষ্ণব পদাবলী কি তোমরা ক্লিয়ার হয়েছো? সমস্যা কি সমাধান হয়েছে? বা বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্নই আসে, খুব কঠিন কিছু না। সে প্রাইমারি বলো, নিবন্ধন বলো, সে বিসিএস বলো, এই ধরনের প্রশ্নগুলো আসলে কি তোমরা পারবে? বা সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ডেলা লিখেছে প্রথম সংকলন পদ সমুদ্র, ভেরি গুড। ডেলার কথা দিয়ে আমি আরেকটু বোঝাই দিতে চাই যে পরবর্তীতে আরো অনেকে সংকলন করেছেন বৈষ্ণব পদাবলী, কিন্তু প্রথম সংকলন করেছিলেন কিন্তু এই বাবা আউল মনোহর দাস। বুঝতে পেরেছো? পরে আরো অনেকে সংকলন করেছেন, কিন্তু বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন করেছেন বাবা আউল মনোহর দাস। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে ডেলা লিখেছে জি স্যার, ক্লিয়ার মুক্তি, শাহরিয়ার মবিন, তুলি ডোনাল্ড, মেহরুন্নেসা লিমা। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা ডেলা রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবলী ভাষায় পদাবলী লিখেছেন। হ্যাঁ, ব্রজবলী ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরও ব্যবহার করেছেন। বুঝতে পেরেছো ডেলা? এবং আধুনিক যুগের কবিদের মধ্যে আমি বলেছি
যে আধুনিক যুগের কবিদের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র কি করেছেন, পদাবলী রচনা করেছেন। তো আমরা এখন সবাই মিলে চলে যাব, সেটি হচ্ছে মঙ্গল কাব্যে। তো মঙ্গল কাব্যে যাওয়ার আগে আমি আরেকটি কথা তোমাদেরকে বলে দিতে চাই, সেটি হচ্ছে যে আগামীকাল থেকে বাংলা ব্যাকরণের কোর্স শুরু হচ্ছে আমি আমার সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা এবং চেষ্টা দ্বারা বাংলা ব্যাকরণ পড়ানোর চেষ্টা করব, এবং আমি বিশ্বাস করি যে আমার ক্লাসগুলো করলে তোমাদের পড়াগুলো মাথায় ঢুকবে। ঠিক আছে, তোমরা পড়েছো, ব্যাকরণ পড়েছো, অনেক কোর্স করেছো, আমি বিশ্বাস করি এই কোর্সটা তোমাদেরকে রিভিশনের জায়গায় নিয়ে যাবে, মনের মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা তৈরি করবে, তোমাকে তত্ত্ব জিজ্ঞাসা করবে, এবং তুমি কিন্তু প্র্যাকটিসের দ্বারা সর্বোচ্চ ভালো কিছু তুমি করতে পারবে। তো আমি একটি সুযোগ কিন্তু দিয়ে রেখেছি, সুযোগটি হচ্ছে যে আজকে রাত্রি 12টার মধ্যে বাংলা ব্যাকরণ কোর্সে ভর্তি হলে কোর্স ফি নিচ্ছি মাত্র 250 টাকা। কিন্তু আজকে রাত 12টা ক্রস করলে তুমি আমাকে রিকোয়েস্ট করলে কোর্স ফি 500 টাকা। তার কারণ আমাকে একজন শিক্ষক, নাম প্রকাশ করছি না, তিনিও অনলাইন পড়ান, তিনি প্রায় 500+ স্টুডেন্ট আমাকে দিচ্ছেন বাংলা ব্যাকরণে, তার একটা কোর্স থেকে আর কি। তো আশা করছি যে বাংলা ব্যাকরণ আমাদের প্রায়, হয়তো তোমরা আর যেখান থেকে আমি স্টুডেন্ট পাচ্ছি, প্রায় 1-1.5 হাজার স্টুডেন্টের সমারোহ হবে, একটা সর্বোচ্চ ভালো একটা কোর্স আমরা করাতে পারবো। তো সুতরাং সুযোগটি লুফে নাও, এবং আমি তো তোমাদেরকে বলেছি যে 21টা ক্লাস করো, ভালো না লাগলে 50% ক্লাস হওয়ার পরে তুমি কোর্স থেকে বেরোতে পারো টাকা ব্যাক নিয়ে, আমার কোনো আপত্তি নেই। আরও বলেছি যে তোমরা তো আমার জিকের প্রচার করো না, ঠিক আছে, কিন্তু আমার বাংলা সাহিত্যের প্রচারটা একটু করো, বা ব্যাকরণের প্রচারটা করো, যেন তোমাদের দ্বারা একটা হলেও আমি স্টুডেন্ট পাই প্রতিটা স্টুডেন্ট থেকে, ঠিক আছে। কারণ আমাদের পরিবার যত বড় হবে তত আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, এবং যখন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে তখন আমাদের মাথা ঠান্ডা থাকবে, পড়ার মান বৃদ্ধি পাবে, সেবা আরও 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 অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। সুতরাং তোমাদের কিন্তু সহায়তা আমার একান্ত কাম্য। তো চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি কোথায়, মঙ্গল কাব্যে। আমরা মঙ্গল কাব্য খুব বেশি আজকে আলোচনা করব না, কারণ আজকে শুক্রবারের দিন, আমি জানি অনেকের বাইরে বেড়াতে যাওয়ার আছে, অনেক ঘোরার ফেরা আছে। আমরা পরবর্তী ক্লাসে মঙ্গল কাব্যের কি করব, ব্যবচ্ছেদ করব, পোস্টমর্টেম করব। তো আমরা প্রবেশ করছি এখন মঙ্গল কাব্যে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মঙ্গল কাব্য খুব সিম্পল কথা। মঙ্গলের জন্য যে কাব্য, মঙ্গল আদায়ের জন্য যে কাব্য, সেটাই কিন্তু মূলত কি কাব্য, মঙ্গল কাব্য। তোমরা মনে রেখো, খুব সহজ ভাষায় বলেছি আমি তোমাদের, যে কোনো মঙ্গল কামনাতে যে কাব্যগুলো রচনা হয়েছে সেগুলোই মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যগুলো মূলত রচনা হয়েছে 13 শতক থেকে 1800 শতকের মধ্যে। 13 শতক থেকে 18 শতকের মধ্যে মঙ্গল কাব্যগুলো রচনা হয়েছে। আবারও একটু স্মরণ করে দেয়, একটু আগে বৈষ্ণব পদাবলী পড়লাম না, বাংলা সাহিত্যের মধ্যযুগের, বুঝতে পেরেছ, সবচেয়ে সমৃদ্ধ ধারা কিন্তু বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা বৈষ্ণব পদাবলী। তো ঠিক আছে, এবার মঙ্গল কাব্যে এসেছি, যেটা কিন্তু 13 শতক থেকে 18 শতকের মধ্যে রচনা হয়েছে। কোনো কিছু মঙ্গল কামনা করে যে কাব্য, সেটাই মূলত মঙ্গল কাব্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মঙ্গল কাব্যগুলো মূলত কি হয়েছে জানো? মঙ্গল কাব্যগুলো যারা লিখেছেন, হয় তারা কোনো দেবতা বা দেবীর স্বপ্নাদেশ পেয়েছেন। ধরো আমি একজন লেখক, আমি মঙ্গল কাব্য লিখেছি, ধরো কথার কথা আমাকে দেবী দুর্গা স্বপ্ন দেখিয়েছেন, বা শিব স্বপ্ন দেখিয়েছেন, ঠিক আছে, বা মনসা দেবী, সাপের দেবী, তিনি স্বপ্ন দেখিয়েছেন। তার মানে বিষয়টা এমন হয়েছে যে মঙ্গল কাব্য যারা রচনা করেছেন তারা কোনো দেবতা বা দেবীর স্বপ্নাদেশ পেয়েছেন, মানে স্বপ্নে তাদেরকে দেবতা বা দেবী কি করেছে, এটা লিখতে বলেছে। এবং আমরা দেখেছি যে মঙ্গল কাব্যের যারা নায়ক হতেন, ঠিক আছে, যারা নায়ক হতেন বা কথার কথা নায়িকায় যেটাই হোক না কেন, তারা মূলত স্বর্গ থেকে আসতেন, মর্তলোকে আসতেন, বা তারা সে সকল দেবদেবীর পূজা প্রচারের কথা বলতেন,
কথা বুঝতে পেরেছো? তাহলে মঙ্গল কাব্যগুলো এমন একটা কাব্য, আমি বলেছি যে কাব্য পাঠ করলে মানুষের মঙ্গল হয়, যে কাব্য পাঠ করলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, মানুষ ভালো থাকে, এবং সেই উদ্দেশ্যে কিন্তু মঙ্গল কাব্য রচনা। আমি পরিষ্কার করতে পেরেছি যে মঙ্গল কাব্য যারা রচনা করেছেন, যে সাহিত্যিকেরা বা কবিরা, বেসিক্যালি তারা ঈশ্বর, কোনো দেবতা বা দেবীর স্বপ্নাদেশ পেয়েছেন। স্বপ্নে দেবতা বা দেবী তাকে এই আদেশ দিয়েছেন লেখবার জন্য। এবং আমি বলেছি মঙ্গল কাব্যের নায়ক বা নায়িকারা তারা মূলত স্বর্গ থেকে এসেছেন কোনো দেবতা বা দেবীর পূজা এই মর্তে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। তো আমাদের মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মঙ্গল কাব্য, যে মঙ্গল কাব্যের দু ধরনের মঙ্গল কাব্য হয়। একটি হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য, একটি হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। মাথায় রাখবে তোমরা, মঙ্গল কাব্য কয় ধরনের হয়? দু ধরনের হয়। একটি হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য এবং আরেকটি হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। লৌকিক, দেখো বন্ধুরা, পৌরাণিক মানে যেটা পুরাণ কথা, হ্যাঁ, যেটা পুরাণ কথা হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থে যেটা ছিল সেটাকে বোঝানো হচ্ছে পৌরাণিক। আর লৌকিক অর্থ লোকের মুখে মুখে যেটা প্রচার হয়েছে, প্রচলন হয়েছে, সেটা লৌকিক। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় মঙ্গল কাব্য সাধারণত কয় ধরনের হয়, তোমরা সংখ্যা দিয়ে আমাকে একটু কমেন্ট করো বাচ্চারা, যে মঙ্গল কাব্য সাধারণত কয় ধরনের হয়ে থাকে। আমি একটি প্রশ্ন করেছি তোমাদের কাছে যে মঙ্গল কাব্য সাধারণত কয় ধরনের হয়ে থাকে, প্লিজ আমাকে একটু কমেন্ট করো। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য যে মঙ্গল কাব্য সাধারণত কয় ধরনের হয়ে থাকে, আমাকে দয়া করে একটু কমেন্ট করে জানাবে তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলা, মবিন, আতিকুর রহমান, তুলি, ডোনাল্ড, ডিও, সব বাচ্চারা লিখেছে মঙ্গল কাব্য দু ধরনের হয়। একটি আমি বলেছি যে পৌরাণিক ধরনের এবং আরেকটি হচ্ছে লৌকিক। ধরো পৌরাণিক একটি মঙ্গল কাব্যের উদাহরণ যদি আমি তোমাদেরকে টানি, নোট করে রাখতে পারো, পরে পড়তে পড়তে তো আরো আলোচনা করব। ধরো অন্নদা, অন্নদা মঙ্গল। তাহলে মনে রেখো এই যে অন্নদা মঙ্গল, মূলত এই অন্নদা মঙ্গল কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৌরাণিক ধাঁচের। হ্যাঁ, অন্নদা মঙ্গল কি ধাঁচের? আমরা বলবো পৌরাণিক ধাঁচের। আর ধরো লৌকিক, লৌকিক ধরো মনসা মঙ্গল, মনসা মঙ্গল, এই মনসা মঙ্গল হচ্ছে লৌকিক। তাহলে একটা এক্সাম্পল টেনেছি, পরে আমরা আরো বুঝবো। আমি বলেছি মনে রেখো এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার পর্যন্ত রচনা করা হয়েছে বা পাঠ করা হয়। তাহলে মঙ্গল কাব্যের নাম মূলত অনেকটা এভাবে হয়েছে, গবেষকরা বলেছে এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার পর্যন্ত লেখক এটা রচনা করেছেন, তাই এটা মঙ্গল কাব্য। বা কোনো কিছু মঙ্গল কামনার জন্য যে কাব্য রচনা হয়েছে সেটা মঙ্গল কাব্য। আমরা বলেছি মঙ্গল কাব্য যে কবিরা লিখেছেন তারা মূলত দেবতা বা দেবীর স্বপ্নাদেশ পেয়েছেন, স্বপ্নাদেশ পেয়ে তারা লিখেছেন। মঙ্গল কাব্য আমরা দেখেছি 13 থেকে 18 শতকের মধ্যে, এই সময়টা প্রায় 500 বছরের মতো এই সময়ে মঙ্গল কাব্য কি হয়েছে? রচনা হয়েছে। এবং মঙ্গল কাব্য এটিও কিন্তু একাধিক লেখক মঙ্গল কাব্য রচনা করেছেন। তুমি মনে করো না যে একজন লেখক মঙ্গল কাব্য রচনা করেছেন, এমন না, একাধিক লেখক মঙ্গল কাব্য রচনা করেছেন। তো অনেক ধরনের মঙ্গল কাব্য দু ধরনের, পৌরাণিক এবং লৌকিক, কিন্তু বিভিন্ন টাইপসের মঙ্গল কাব্য রয়েছে। যেমন প্রথম যে মঙ্গল কাব্যটা রচনা হয়েছিল, প্রথম মঙ্গল কাব্যটা হচ্ছে আমরা বলবো তোমাদের মনসা মঙ্গল, মনসা মঙ্গল। তাহলে প্রথম কোন মঙ্গল কাব্য রচনা হয়েছে? আমরা বলেছি মনসা মঙ্গল। যদি কখনো ভাইবা বোর্ডে বা কোনো পরীক্ষাতে প্রশ্ন হয় যে প্রথম কোন মঙ্গল কাব্য রচনা হয়েছে, আমরা বলবো মনসা মঙ্গল প্রথম রচনা হয়েছে। আর সর্বশেষ যে মঙ্গল কাব্য রচনা হয়েছিল, সর্বশেষ যে মঙ্গল কাব্য রচনা হয়েছিল সেটি ছিল অন্নদা মঙ্গল, অন্নদা মঙ্গল। আমরা একটু মুখস্থ করে নিব, বুঝে নিব যে প্রথম কোন মঙ্গল কাব্য রচনা হয়েছে। প্রথম রচনা হয়েছে মনসা মঙ্গল আর সর্বশেষ রচনা হয়েছে অন্নদা মঙ্গল। কিন্তু মনে রেখো মনসা মঙ্গল অনেক লেখকই কিন্তু লিখেছেন, কিন্তু মনসা মঙ্গলের আদি কবি বা সবচেয়ে প্রথম কবি হচ্ছেন কানা হরি, কানা হরি দত্ত।
মাথায় রাখতে হবে মনসামঙ্গলের প্রথম কবি হচ্ছেন কানাহরি দত্ত। আর মঙ্গল কাব্য সর্বশেষ দেখেছ অন্নদামঙ্গল, খুব অশ্লীল একটা কাব্য অন্নদামঙ্গল। এই অন্নদামঙ্গল কাব্যের লেখক ছিলেন ভারত চন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর। মাথায় রাখতে হবে যে আমাদের সবচেয়ে প্রথম মঙ্গল কাব্য মনসামঙ্গল যে কে লিখেছিলেন, কানাহরি দত্ত। আর সর্বশেষ মঙ্গল কাব্য হচ্ছে অন্নদামঙ্গল, লিখেছেন ভারতচন্দ্র রায় গুণাকর। ঠিক আছে, ধন্যবাদ ডেলা, সুন্দর করে লিখেছে যে কাব্য পাঠ করলে কল্যাণ হয় এবং সকল অকল্যাণ দূর হয় তা সবই মঙ্গল কাব্য। ধন্যবাদ তোমাকে। একটা তথ্য মনে রাখবা যে এই যে ভারতচন্দ্র রায় গুণাকর বলা হয়ে থাকে উনি নাকি মধ্যযুগের শেষ কবি, বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর, যিনি লিখেছিলেন অন্নদামঙ্গল আর প্রথম মঙ্গল মনসামঙ্গল। তাহলে মনসামঙ্গলের আদি লেখককে কানাহরি দত্ত। ঠিক আছে, তাহলে আমরা এবার মঙ্গল কাব্যে এসেছি। আমরা বলেছি দু ধরনের মঙ্গল কাব্য হয়ে থাকে, একটি হয়ে থাকে আমরা বলেছি পৌরাণিক, একটি হয়ে থাকে লৌকিক। আর একটা তথ্য মনে রাখো যে একটা মঙ্গল কাব্যের 5টি অংশ থাকে। তোমরা যেমন বিভিন্ন কিছু লিখতে ভূমিকা উপসংহার ভিতরে পয়েন্ট লেখো, তেমনি মঙ্গল কাব্যের সাধারণত কয়টা অংশ থাকে? 5টি অংশ থাকে। প্রথম অংশটা সাধারণত স্তুতি হয়, স্তুতি, কোনো দেবতার আরাধনা বা বন্দনা, সেটাকে স্তুতি বলে। মঙ্গল কাব্যের অংশ কয়টা? বলবা 5টা। ঠিক আছে, যেমন একটা চিঠির কয়েকটা অংশ থাকে বা একটা প্যারাগ্রাফের কয়েকটা অংশ থাকে, তেমনি মঙ্গল কাব্যের অংশ কয়টা? 5টা। মঙ্গল কাব্য কয় ধরনের হয়? তখন আবার বলবা 2 ধরনের, পৌরাণিক, লৌকিক। আর অংশ বললে কয়টা? 5টা। প্রথম মঙ্গল কাব্য মনসামঙ্গল, সর্বশেষ মঙ্গল কাব্য অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল কার লেখা? ভারতচন্দ্র রায় গুণাকর, যিনি মধ্যযুগের শেষ কবি। আর মনসামঙ্গল প্রথম কে লিখেছেন? কানাহরি দত্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসে এই মনসামঙ্গল থেকে আলোচনা শুরু করব। আমরা মনসামঙ্গল, আমরা অন্নদামঙ্গল, আমরা শিবমঙ্গল, দুর্গা মঙ্গল, কালিকা মঙ্গল, কথা বুঝতে পেরেছ? এরকম আরও কয়েকটা গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য নিয়ে আমরা আলোচনা করে মঙ্গল কাব্য শেষ করব এবং আশা করি তোমরা বুঝতে পারবে। তো যারা তোমরা লাইভে যুক্ত ছিলে, ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাও। আগামীকালকে আমরা আবার লাইভে সমবেত হব এবং মঙ্গল কাব্যকে নিয়ে আমরা এগিয়ে যাব। লেকচার 4কেও আমরা কিন্তু আজকে বিদায় জানালাম। 5-এ প্রবেশ করেছে, কিন্তু অফিসিয়ালি আমরা 5-এ প্রবেশ করব পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খোদা হাফেজ।